আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। আজকের গল্প শ্রদ্ধেয় লেখক স্বপন বুড়োর কলমে স্কন্ধকাটা ভূত। আশা করি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে এবং আপনাদের আত্মীয় পরিজনদের কাছে গল্পটি শেয়ার করে আমার পাশে থাকবেন। লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প স্কন্ধকাটা ভূত। আমি আজ যে গল্পটি তোমাদের শোনাবো সেটি অনেক দিনের কাহিনী। যে মানুষটি আমায় এই গল্পটি শুনিয়েছিলেন তিনি আমায় এই কাহিনীটি শোনানোর সঙ্গে সঙ্গে এই কথাও বলেছিলেন যে এটা সাজানো বা বানানো গল্প নয়, একেবারে সত্যি একটি গল্প। তখন ইংরেজ রাজত্বেরই কথা। সেই সময় যেসব বাঙালি ইংরেজি ভাষা শিখে নিত তারা তখন বেশ ভালো চাকরি পেয়ে ভারতবর্ষের নানা শহরে চলে যেত। বাঙালিরা নাকি ঘরকুনো, এমনই একটা দুর্নাম আছে বটে। কিন্তু বহু বাঙালি ক্লাইভের মতো বেপরোয়া হয়ে জয়মা কালী বলে অজানা পথে পাড়ি জমাত। এইভাবে বহু বাঙালি পরিবার পাটনা, এলাহাবাদ, লখনৌ, কানপুর, আগ্রা, দিল্লি, লাহোর প্রভৃতি জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। আমাদের গল্পের যিনি নায়ক তার নাম বাঞ্ছারাম চট্টোপাধ্যায়। খাঁটি নিষ্ঠাবান বাঙালি ব্রাহ্মণ ছিলেন তিনি। সাহেবদের সঙ্গে থেকে থেকেই ইংরেজি বলতে আর কইতে বেশ ভালো পারতেন। হঠাৎ তার একটা চাকুরি জুটে গেল। সেই ইংরেজদেরই সুপারিশে যেতে হবে সুদূর জব্বলপুরে, কলকাতা থেকে একেবারে 750 মাইল দূরে। বাঞ্ছারাম বাংলাদেশের ব্রাহ্মণ হলে কি হবে, একেবারেই ভীতু নন তিনি। তাছাড়া দেশ দেখার আগ্রহ তার বরাবরই ছিল। কলকাতা থেকে 750 মাইল দূরে যেতে হবে শুনে আমাদের বাঞ্ছারাম তো বিশেষ উৎফুল্ল হয়ে উঠলেন। অল্প বয়সে তার বাপ মারা গেছে। ছোট ছোট ভাই বোন তার ছিল অনেকগুলি, তাদের মানুষ তো করতে হবে। এই আশা নিয়েই যথাসময়ে বাঞ্ছারাম চাটুজ্জে মশাই রওনা হয়ে গেলেন সপরিবারে একেবারে জব্বলপুর শহরে। দূর বলেই তো তার এত আনন্দ। অজানাকে জানতে হবে আর দূরকে আপন করে নিতে হবে। শহরের বাইরে একটি দোতলা ছোট্ট বাড়ি। বাড়িটি বেশ পুরনো, কিন্তু বেশ শক্ত গাঁথুনি। মাঝখানে একটি উঠোন, খানিকটা জায়গা বেশ উঁচু করে বাঁধানো আছে। উঠোনের আরও এক কোণে একটি ইদারাও আছে। ইদারাটি ছোট বটে, কিন্তু খুব গভীর আর সুন্দরভাবে বাঁধানো আছে। বাড়িটির সামনে বেশ সুন্দর একটি বাগান, আর পেছনে নানা জাতীয় ফলের গাছে ভর্তি। বাড়িটি দেখে তাদের ভারী পছন্দ হলো। চাটুর্জে মশাইয়ের ভাই বোনেরা উঠোনের বাঁধানো জায়গাটিকে নিজেদের খেলাঘর বলে মনে করল। ওরা রোজ জায়গাটিকে ফুল দিয়ে সাজায়। ঘুরে ঘুরে সেখানে তারা নাচে, আবার গানও গায়। সন্ধেবেলা হলে প্রদীপও জ্বালিয়ে দেয়। এখানে এসে তারা ভারী মজা পেল। ওরা এমন সুন্দর বাঁধানো জায়গাটিকে পেয়ে আরও খুশি হলো। আর সত্যি কথাই তো, নিজেদের মন মতো একেবারে আলাদা একটি খেলার ঘর সাজিয়ে নিতে পারলে কার না আনন্দ হয়। তাদের বৌদি কিন্তু গোটা বাড়ি পরিষ্কার করে যত জঞ্জাল সে এনে ফেলত এই জায়গাটিতেই। চাটুর্যের
ভাই বোনেরা বলতো, বৌদি তুমি এমন করে আমাদের গুছানো খেলাঘর আগোছালো করে দাও কেন গো? বৌদি তখন জবাব দিত, ভারী তো খেলাঘর, এক্ষুনি জমাদার এসে সব পরিষ্কার করে নিয়ে যাবে, তখন যত খুশি খেলাঘর সাজিয়ে বসিস তোরা। এই নিয়ে বৌদির সঙ্গে রোজই কথা কাটাকাটি চলতো তাদের। কিছুদিনের মধ্যেই ছেলেমেয়েরা লক্ষ্য করলে যখন ওরা বাঁধানো জায়গাটিতে প্রদীপ জ্বালিয়ে দিত সন্ধেবেলা, তখন এমন সুন্দর একটা ফুলের মিষ্টি গন্ধ বেরোতো যে বুঝিয়ে বলবার মতো নয়। অথচ সেই ফুল ওদের গোটা বাড়িতেও নেই। তাহলে ফুলের গন্ধটা আসতো কোত্থেকে? ওরা অনেক দিন তাদের বৌদিকে জিজ্ঞেস করেছে, কিন্তু বৌদি কথাটাকে একেবারে হেসে উড়িয়ে দিয়েছে। ফুলের গাছ রয়েছে বাড়িতে, তাই ফুলের গন্ধ। ছেলে মেয়েদের মন কিন্তু তাতে মানে না। যে ফুল সারা বাড়িতে খুঁজে পাওয়া যায় না, তার গন্ধ কোথা থেকেই বা ভেসে আসে? এ তো ভারী মজার ব্যাপার। বৌদি ওদের ছেলে মানুষই দেখে শুধু মুখ টিপে টিপে হাসে। হঠাৎ একদিন ছেলেমেয়েরা লাফাতে লাফাতে বৌদির কাছে এলো। সে দেখতে পায় একজনের হাতে ঠোঙার ভেতর গরম গরম হালুয়া। বৌদি তখন জিজ্ঞেস করলে, এ হালুয়া তোরা নিয়ে এলি কোত্থেকে? চাটুর্যে বোন বললে, তুমি বিশ্বাস করবে না বৌদি, আমরা সবাই মিলে ফুল দিয়ে বেদিটা সাজাচ্ছিলাম, হঠাৎ পেলাম হালুয়ার গন্ধ। তাকিয়ে দেখি এক ঠোঙা গরম হালুয়া, একেবারে ধোঁয়া উঠছে। তখন ওদের বাড়ির ওই দেশি চাকর হালুয়াটা একটু চেখে বললে, এই যে একেবারে বাদশাহী হালুয়া, তোমরা সবাই খেয়ে নাও খোকা কুকিরা। বৌদি তখন বললে, না না, কোথাকার কোন দুষ্টু লোক হালুয়া ছুঁড়ে দিয়েছে, কি মেশানো আছে কে জানে, ও হালুয়া তোদের খেতে হবে না। এই বলে বৌদি সেই হালুয়ার ঠোঙা আস্তা করে ছুঁড়ে ফেলে দিলে। তখন চাকরটা আফসোস করে বললে, মাইজি, এমন ভালো বাদশাহী হালুয়া তুমি ফেলে দিলে, লোকে এই হালুয়া কখনো খুঁজে পায় না। ছেলেমেয়েরাও তখন খুব দুঃখ করতে লাগলো। বৌদির জন্যে এমন গরম গরম হালুয়া খাওয়া ওদের হলো না। এবার কয়েকদিন পরের ঘটনা। সেদিন বাড়িতে কেউ কোথাও নেই। ছেলেমেয়েরা তাদের দাদার সঙ্গে থিয়েটার দেখতে গেছে। ফিরতে ওই রাত 10টা হবে। এদিকে বৌদি ঘরের সব কাজ শেষ করে খোকাকে নিয়ে শুয়ে পড়ল। খোকাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন বা নিজেই ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। মাথায় যেন একটা অসহ্য ব্যথা হচ্ছে তার মনে হলো সে যেন অতল জলের তলায় তলিয়ে যাচ্ছে। জানালার দিকে থেকে একটা আবছা আলো তার বিছানার ওপর এসে পড়েছে। ওটা প্রদীপ জ্বালানো আলো নয়, কিরকম যেন একটা আলো যার উজ্জ্বলতা নেই, শুধু অন্ধকারের চাইতে একটু ফিকে। খানিকক্ষণ জানালার দিকে তাকিয়ে থাকবার পর ওর মনে হলো একটা স্কন্ধ কাটা মাথা যেন সেই আলোর পথ বেয়ে এগিয়ে আসছে। স্কন্ধ কাটার দৃষ্টিটা খোকার দিকে, যেন ওকে একেবারে চুষে খেয়ে নেবে। বৌদি 2 চোখ বুঝে খোকাকে নিজের বুকের মধ্যে চেপে ধরলে। তারপর আর কি ঘটেছিল ওর একটুও মনে নেই। পরের দিন ছেলেমেয়েরা যখন আবার বাঁধানো জায়গাটা ফুল দিয়ে সাজাতে গেল, বৌদি সবাইকে বকে ঝোঁকে তাড়িয়ে দিল। ছেলেমেয়ের দল মুখ ছোট করে তখন চলে গেল। ওদের আশা ছিল ফুল দিয়ে বেদিটি সাজিয়ে দিলেই আরও একদিন গরম গরম বাদশাহী হালুয়া মিলবে। সেদিন আর কিছুতেই তারা বৌদিকে খবর দেবে না, নিজেরাই টপাটপ মুখে পুড়ে দেবে। কিন্তু তাদের সেগুড়ে একেবারে বালি পড়ে গেল। সন্ধেবেলায় ওরা কিন্তু বেদিতে প্রদীপ জ্বালিয়ে দিতে ভোলেনি। প্রদীপ জ্বালাবার পরই
কয়েকটি পাকা পেয়ারা ওদের সামনে টুপ টুপ করে পড়ল। তখন ওদের মজা দেখে কে? এবার আর কিছুতেই বৌদিকে জানানো নয়। এক একজন এক একটা হাতে তুলে নিল। মুখে দিয়ে দেখে ভারী সুন্দর, একেবারে মাখনের মতো মোলায়েম। বৌদির মনের সুর ছিল অসীম, কোনো কথাই সে কাউকে বলেনি। তারপর আরও 7 দিন এভাবে কেটে গেল। সেদিন সন্ধ্যের মুখে বৌদি নিচে নেমেছে। রাত্রিরের খাবার জল সংগ্রহ করা প্রয়োজন, তাই নিজেই ইদারায় বালতির দড়িটি নিঃশব্দে নামিয়ে দিলে। এক বালতি জল যখন অর্ধেক পথ উঠে এসেছে, হঠাৎ দেখা গেল সেই বালতির মধ্যে একটি স্কন্ধ কাটা মাথা। খিলখিল করে হেসে উঠল সেই মাথাটা। ভয় পেয়ে বৌদি বালতির দড়িটি ছেড়ে দিল। ঝপাং করে বালতিটি নিচে জলে পড়ে গেল। কিন্তু কি আশ্চর্য, সেই স্কন্ধ কাটা মাথাটা তেমনি খিলখিল করে হেসে আপনা থেকেই উপরের দিকে উঠে আসতে লাগলো। বৌদির 2 চোখ বড় বড় হয়ে উঠল। স্কন্ধ কাটা মাথাটা আরো উপরে উঠে আসছে, হয়তো এক্ষুনি তাকে কামড়ে ধরবে। বৌদির সমস্ত সাহস মন থেকে পালিয়ে গেল। সে চিৎকার করে সেইখানেই মূর্ছিত হয়ে পড়ল। সেই চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন এসে জমা হলো। একটু পরে বাঞ্চারামও ফিরে এসে দেখলে লোকজনে তার বাড়ি ভর্তি হয়ে গেছে। রামুর চাকরটা জয়রাম জয়রাম বলে কেবল চিৎকার করছে। সকলের কাছে থেকে খবর জেনে একটি বুড়ো মুসলমান ভদ্রলোক এগিয়ে এলেন। সাদা চুল, সাদা গোবদারি, কোথাও একটুও কালো রেখা নেই তার শরীরে। সেই মুসলমান ভদ্রলোকটি বললেন, বাবুজি, আমি এই অঞ্চলের বহুকালের বাসিন্দা। সব খবরই আমি রাখি। তুমি বাবু এই বাড়িতে এসে বড়ই ভুল করেছ। একদম ঠিক কাজ করনি বাবা তুমি। তখন বাঞ্চারাম শুধলেন, ভুলটা আমার কি হলো তাই বলুন না মৌলানা সাহেব। মৌলানা ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন। তারপর বললেন, 2 মুসলমান ভাই এই বাড়িতে থাকতেন। ভারী ভাব ছিল তাদের মধ্যে, কিন্তু হঠাৎ পিতৃধন নিয়ে তাদের মধ্যে লাগলো ঝগড়া বিবাদ। এক ভাই সম্পত্তির লোভে গভীর রাত্রে উঠে আর এক ভাইয়ের মাথা কেটে ফেলে। পাছে কেউ জানতে পারে, সেই জন্যে সেই নীরব নিশীতে উঠোনে গর্ত খুঁড়ে মৃতদেহকে কবর দিলে। তারপর বাঁধিয়ে দিয়ে তৈরি করে দিলে ওই বেদির মতো জায়গাটা। এখন সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছেলেমেয়েরা বুঝতে পারল কেন ওখানে ফুল দিয়ে সাজালে আর প্রদীপ জ্বালালে স্কন্ধ কাটা খুশি হয় আর তাদের নানা রকম খাবার খাওয়াতো। বৌদি বুঝতে পারলেন কেন ওখানে জঞ্জাল ফেললে স্কন্ধ কাটা বিরক্ত হতো আর কেনই কাটা মাথা তার দিকে ধাওয়া করেছিল। বাঞ্চারাম রাতারাতি সেই বাড়ি ছেড়ে দিয়ে শহরের ভেতর আরও একটা বাড়িতে উঠে গেলেন। নমস্কার, শ্রদ্ধেয় লেখক স্বপন বুড়োর কলমে সত্যি ভূতের গল্প স্কন্ধ কাটা ভূত গল্পটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন আছেন তারা আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময়। আর
এভাবেই আমার পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।